হ্যালো বন্ধুরা, আমি অস্মিতা আবার চলে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সেরকম রেসপন্স না পেলেও তবে যে কজন আমার ভিডিও দেখছো খুব ভালো লাগছে, কমেন্ট করছো। আর প্রথমেই নিয়ে নিই, নাহলে পরে হয়তো ভুলে যাব। মিতা ভান্ডারী, তুমি রোজ বলো তোমার নাম নিতে। আমি এর আগেও অনেকবার অনেক ব্লগে তোমার নাম নিয়েছি, তুমি হয়তো খেয়াল করো না। তো সব ব্লগ ঠিক করে দেখলে তুমি তো শুনতে পাবে। আমি অনেকবার এর আগে তোমার নামটা নিয়েছি, আবারও নিলাম মিতা ভান্ডারী। তুমি অনেকবার পুডিং আর সাবু মাখার রেসিপি দেখতে চেয়েছো। আমি সময় পেলে দেখাবো, পুডিংয়ের রেসিপি আমার আছে ব্লগে দেওয়া, তুমি একটু খুঁজে নিয়ে দেখে নিও। আর সাবু মাখার রেসিপি যেদিন সম্ভব হবে নিশ্চয়ই দেবো। তো চলো, আরও যারা কমেন্ট করছো, সুমিত ঘোষ আমার পুরনো খুব ভালো সাবস্ক্রাইবার। তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক ধন্যবাদ বলবো যে তোমরা আবার আমার সাথে আছো আর আবার আমার ভিডিও দেখছো। তো চলো, সেদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করি। সেদিন বোধহয় আমি এখানে শেষ করেছিলাম যে ক্যান্ডি সকালবেলায় 6ই অক্টোবর চলে যাওয়ার চেষ্টা করেছিল, মানে বেরিয়ে গেছিলো, চলে যাওয়ার চেষ্টা করেনি, বেরিয়ে গেছিলো, বলার ভুল আমার, মাফ করে দিও। তো বেরিয়ে যাচ্ছিলো, তো ওকে আমি আবার ধরে ঘরে আনলাম, ও একটু রেগে গিয়েছিল। যাই হোক, সেইভাবে দিনটা, ওটা ঠিক সকাল 12টা, সকাল না, দুপুরের দিক আর কি, 12টা 12:30 এরকম টাইমের ঘটনা। আর ঠিকই সেই সময় যে আমার জীবনে একটা খুব খারাপ ঘটনা ঘটছে অন্যদিকে, সেটা আমি মানে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। তো এইসব হওয়ার পরে মনটা একটু ভয় ভয়ে ছিল যে যদি চলে যেত, যদি চলে যেত, এটা ভাবছিলাম। আমি যেহেতু একটু খুব ইমোশনাল আর সেন্টিমেন্টাল, তাই আমার এগুলো না খুব টাচ করে আমাকে। যে কোনো ছোট্ট দুর্ঘটনা ঘটতে গেলেও সেই দুর্ঘটনাটা আমাকে খুব টাচ করে যায়। তো যাই হোক, এরকমটা হওয়ার পরে প্রতিমাও কাজ করে চলে যায়, আমিও তারপরে স্নান পুজো করে খাওয়া দাওয়া করে যথারীতি নিত্যদিনের মতন খেয়ে দিয়ে এসে শুই। দুপুরে যেরকম শুয়ে থাকি, ঘুমাই তো না, আগে ভিডিও এডিট করতাম, ব্লগের এডিট করতাম, এখন যেহেতু এটা নেই তাই দুপুরে একটু শুয়ে থাকি, ফোন দেখি। তো দেখতে দেখতে হঠাৎ দেখলাম আমার ভাইয়ের ফোন থেকে মেসেজ এলো, হোয়াটসঅ্যাপ এলো আর কি, যে কী করছিস। তো ওই কী করছিসটার মধ্যে না আমার ঠিক ভালো লাগলো না। আমার ভাই কখনো কিন্তু এরকমভাবে আমাকে মেসেজ করে না। ও যদি ফাঁকা থাকে বা কথা বলার থাকে, কিছু বলার থাকে, ও নর্মালি ফোন করে। কী করছিস এই কথাটা বলে না, আর কিছু বলার হলে ও হোয়াটসঅ্যাপে সেটাই বলে মেসেজ করে। তো ওই কী করছিসটা না আমার একটু যেন কেমন লাগলো, যে আমি ভাবলাম যে ও হয়তো কোনো সমস্যায় পড়েছে, বলতে পারছে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে কিছু করছি না, শুয়ে আছি, কি হয়েছে বল। তখন বলছে খাওয়া হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, বল কী হয়েছে। তো বলার পর বলছে ঠিক আছে আমি ফোন করছি, বলে ও ফোন করলাম। বললাম নিশ্চয়ই কিছু হয়েছে, প্রবলেম হয়েছে বা কিছু কিছু হয়তো বলবে, তার জন্য ফোন করেছে। ফোন করে বলছে শোন, টেনশন করিস না, বাবার ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়েছে। আমার এই কথাটা শুনে মানে মানে আমি শুয়েছিলাম, মানে মাটি সরে যাওয়া বলে না পায়ের তলা থেকে, ঠিক সেরকমই লাগলো। আমি মানে কিছু জিজ্ঞাসা করার মতন আর আমার পরিস্থিতি ছিল না, আমি কিছু জিজ্ঞাসা করতে পারছি না। ও যেটা বলছে আমি শুধু শুনছি। বলছে চিন্তা করিস না, সেরকম কিছু হয়নি, মাইল্ডই হয়েছে। বললাম যে বাবা কোথায় আছে, তখন বলছে আমি বাড়িতে নিয়ে এসেছি, বাবা দোকানে যাচ্ছিল শিয়ালদা স্টেশনে, মানে ট্রেনেই ঘটনাটা ঘটে। শিয়ালদা স্টেশনে এবার লোকাল ট্রেনে যারা রোজ যায় তারা তো বুঝতেই পারো, একসাথে যেতে যেতে বন্ধু হয়ে যায়, ফ্যামিলির মতন হয়ে যায়। তো সেই কাকুরাই বাবাকে ধরে নামায় ট্রেন থেকে, শিয়ালদা স্টেশনে শোয়ায়, জল খাওয়ায়, বাবা বমি করে, শরীর অস্বস্তি করে। তখন ওনারা বাড়িতে মানে আমার কাকুকে ফোন করে, আমার ভাইকে ফোন করে। কাকু দোকান থেকে দৌড়ে শিয়ালদায় আসে, ভাই অফিস যাচ্ছিল, অফিস থেকে বেরিয়ে দৌড়ে শিয়ালদায় যায়। তো সেখান থেকে বাবাকে ওরা বাড়ি নিয়ে আসে। আর আমাদের লোকালি যে ডাক্তার আছে, যারা ফ্যামিলি ফিজিশিয়ানের মতন, যাকে আমরা নর্মাল জ্বর সর্দি কাশিতে দেখাই, তার সাথে কনসাল্ট করে সে সঙ্গে সঙ্গে বলে যে কাকুকে নিয়ে হসপিটালে যাও, কাকুর হার্ট অ্যাটাক হয়েছে, ইমিডিয়েট হসপিটালাইজ করো। তো ভাই সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করার জন্য অ্যাম্বুলেন্স বলে, এগুলো সব রেডি করে আমাকে ফোন করে। তা আমি বললাম ঠিক আছে তুই হসপিটালে নিয়ে যা, যেটা ভালো হয় তুই সেটা কর, চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি বেরোচ্ছি বলে আমি ফোনটা ওর সাথে ফোনটা রেখে বিজয়কে ফোন করে বললাম সব। ও বললো ঠিক আছে আমি আসছি, তুমি রেডি হও, আমি আসছি। এইবার যেইটা সমস্যা হলো, কোকো ক্যান্ডিকে আমি কি করব।
কোথায় রেখে যাব, এটা কত দিনের সমস্যা, হ্যাঁ বাবা কত দিনে সুস্থ হবে, আমি কোথায় রেখে যাব। তো সেই সময় আমার কাছে ভগবানের মতন এসে দাঁড়িয়েছিল প্রতিমা। আমি প্রতিমার কাছে ওদের দুজনকে রেখে যাই। হ্যাঁ, এবার বলবে যে দিদি ওদের তো গাড়ি করে আনলে, বা অস্মিতা ওদের তো গাড়ি করে আনলে, তো গাড়ি করেই কেন নিয়ে গেলে না। এবার গাড়ি করে নিয়ে যাওয়ার না নিয়ে যাওয়ার কারণটাও তোমাদের বলি, কারণ তোমাদের মনে এটাও প্রশ্ন উঠবে। এটার উত্তর হচ্ছে এটাই যে গাড়ির যেহেতু বিজয়ের লাইসেন্স নেই, তাই হাইওয়ে দিয়ে গাড়িও চালাতে পারবে না, ওকে পুলিশে ধরবে, বিটি রোডে ধরবে, দুর্গাপুরের ভেতরে ধরবে, হাইওয়েতে না ধরলেও বিটি রোডে, পানাগড়ে এইসব জায়গায় ধরে যেখানে, সেখানগুলোতে কিন্তু ওকে ধরবে। তো সেখানে যেহেতু লাইসেন্স নেই, হয়তো কিছু হবে না, সোজা চলে যাব, কিন্তু যদি তবু তো একটা মনে ভয় থাকে যদি ধরে, তো সেই ভয়ে ও গাড়িটা নিয়ে যেতে পারবে না। আর ওই দুপুর 3টের সময় ভাই আমাকে জানায়, আমার অ্যারেঞ্জ করে বেরোতে বেরোতেও 4টে বাজে। তো 4টের সময় ড্রাইভার নিয়ে গেলেও সেই ড্রাইভারও ফেরত আসা তার পক্ষেও কঠিন হয়ে যাবে। তো সেই জন্য আমরা তাও একবার ফোন করেছিলাম, কিন্তু সেদিন কোন ড্রাইভার অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমাকে ওদের রেখে বাসে যেতে হয়। তো আমি বাসে চলে যাই, আমি আর বিজয়, আর ওদের আমি প্রতিমার কাছে রেখে যাই। তো প্রতিমার সেই ঋণ হয়তো আমি কোনোদিনও কোনো কিছু দিয়েই শোধ করতে পারবো না, যে আমার প্রাণের চেয়ে প্রিয় দুজনকে ও রেখেছিল সেই সময় 10 দিন 12 দিন, 10-12 দিনের বেশিই হবে, ওই 10-15 দিন ধরো, ওদের রেখেছিল, ওদের টেক কেয়ার করেছিল, সমস্ত রকমভাবে ওদের করেছিল। তো আমি যখন চলে যাই ওদের দেখে মানে আমার এত কান্না পেয়েছিল ওদের রেখে যেতে। বাবা অসুস্থ, সেই কষ্ট তো একটা হচ্ছেই, সেটা তো বুঝতে পারছি না যে ভাই একা কী লড়াই করছে, সেইটা তো ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু ওদেরও একা রেখে যেতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। হ্যাঁ, এই কষ্টটার জন্যই বিজয় একদিন আমাকে বারণ করেছিল ওদের নিতে। তো তখন আমি বুঝিনি, তখন সত্যি বুঝিনি যে ওদের একদিনও আমি ছেড়ে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। তো তখন ভেবেছিলাম যে সবার ঘরেই তো পাখি থাকে, আমার ভাইয়ের ঘরেও আছে, আমার ভাইও কিন্তু একদিনও কোথাও ছেড়ে যায় না। তো যাই হোক, সেই রকমই মানে পেটস যে এত, মানুষ এত ক্লোজড হয়ে যায় এদের সঙ্গে, এদের একদিনও ছেড়ে থাকা খুব কঠিন হয়ে যায় জীবনে। তো যাই হোক, আমরা সেদিন বিকেলবেলায় ওই 4:30 বাস ধরে দুর্গাপুর থেকে বেরিয়ে যাই। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের মানে সোদপুর, ভুল বলছি, সোদপুর না, ডানলপ পৌঁছাতে পৌঁছাতে আমাদের 9:45 মতন বাজে। ওখান থেকে আমাকে আর হসপিটালে নিয়ে যায় না, যেহেতু ডাক্তার ওখানে ভর্তি নিয়ে নেয়, আরজি করে ভর্তি করা হয়, আমার এক কাকার সোর্সে আরজি করে ভর্তি করা হয়। তো তোমরা জানো যে সরকারি হসপিটালে ভালো সোর্স না থাকলে ভালো জায়গায় ভর্তি হওয়া যায় না। হ্যাঁ, এটা খুব কঠিন বাস্তব, কিন্তু যারাই হসপিটালে যাবে না কেন, এই কঠিন সত্যটা মেনে নিয়েই হসপিটালে যেও। হ্যাঁ, আমার বাবার হয়তো মাটিতে জায়গা হতো যদি আমার ওই কাকা, মানে আমার এই কাকাকে তোমরা সবাই চেনো, আমার বাবু কাকু যা বলি সবসময়, আমাদের বাবিয়া ভাইয়ের বাবা যে, তো সেই কাকার হেল্প না পেলে আমরা হয়তো বাবাকে সেদিন আমাদের মাটিতে রাখতে হতো, আমরা পেতাম না। তো সেই কাকা সব যোগাযোগ করে ব্যবস্থা করে দেয়, তারপরে বাবা সিট পায়। তারপরে বাবাকে ভর্তি করে কাকারা সবাই চলে আসে, আমার নিজের কাকা, ওই কাকা, সবাই চলে আসে। আর ভাই আর বিজয় ওখানে থেকে যায়, আমাকে ডানলপ থেকে ওলা করে দেয়, আমি ওখান থেকে ব্যাগপত্র নিয়ে বাড়ি চলে আসি আর কি। বাড়িতে এসে থাকি, আর ওইদিকে ওরা ওখানে সারা রাত্রি ওখানেই থাকে বাবার কাছে, কারণ ওখানে যেহেতু ডাক্তার বলেই দিয়েছে পেশেন্ট ক্রিটিক্যাল, ওটা মাইল্ড অ্যাটাক নয়, ওটা ম্যাসিভ অ্যাটাক হয়েছিল। ভাই আমি যাতে ভয় না পাই, টেনশন না করি, তার জন্য আমাকে সে কথা বলেছিল। কিন্তু বাবা কথা বলতে পারছিল, সব ঠিক ছিল, কিন্তু অ্যাটাকটা ম্যাসিভ অ্যাটাক হয়েছিল। তো যাই হোক, আমরা সেদিনের মতন এই বাবাকে ভর্তি করে ওরা ওখানে থেকে যায়, আমি বাড়িতে থেকে যাই। তো তার পরের দিন কিছু টেস্ট হয়, টেস্টের রিপোর্ট আসে খুবই খারাপ, সুগার প্রচণ্ড হাই। আর আমার বাবার তো ডায়াবেটিক, আগেও হয়তো তোমাদের কখনো বলেছি বা বলিনি, যাই হোক আমার বাবা ডায়াবেটিক, আমার বিয়ের বছর থেকে আমার বাবার ডায়াবেটিস ধরা পড়ে। তো হার্টেরও ওনার একটা ছোট সমস্যা ছিল, কিন্তু সেটা যে এত বড় হয়ে যাবে আমরা কোনো দিন ভাবিনি। আর আমার বাবার নিজস্বও কিছু গাফিলতি আছে, বাবা কোনো দিনও ডাক্তার দেখাতে চাইতো না, বললে পরে ভাই বললে আমি বললে কিছুতেই দেখাতে চাইতো না। এবার কি জানো তো, একটা 3 বছরের বাচ্চাকে ধরে বেঁধে নিয়ে যাওয়া যায় ডাক্তারের কাছে, কিন্তু একটা 60 বছরের বয়স্ক মানুষকে তো তুমি কোলে করে ধরে বেঁধে নিয়ে যেতে পারবে না। এবার তাদেরও বোঝা উচিত যে আমাদের এগুলো, এই মানে নিজেদের খেয়ালগুলো নিজেদের রাখতে হবে, নাহলে আমরাই সবচেয়ে বেশি ফেস করব বিপদটা। তো যাই হোক,
আমি কাউকে অভিযোগ জানাচ্ছি না, তোমাদের সবার ঘরেই এরকম বৃদ্ধ বাচ্চারা আছে যারা এরকমই হয় হয়তো। তোমরা সবাই এই দিনগুলো ফেস করেছো বা করছো আমার মতনই। তো এরকম অবস্থায় পরের দিন ওরা সকালবেলা একজন আসে, মানে ভাই আসে। ভাই আবার বাবার খাবার নিয়ে 12টার সময় যায়। তারপরে বিজয় আসে, আবার বিজয় যায়, ভাই আসে, এরকম করে যাওয়া আসা করছিল। রাতে থাকতে হচ্ছে, রাতে দুজনে একসাথেই থাকছিল। তো তারপরে সেই শুক্রবার, এটা 6ই অক্টোবর শুক্রবার দিন এই ঘটনা ঘটে। শনিবার দিনও এরকম চলে। রবিবার দিন ওরা সব ফিক্স করে দিয়ে চলে আসে। অনেক কিছু কিনে দিতে হয় পরের দিন এনজিওপ্লাস্টি হবে বলে। প্রথমে এনজিওগ্রাম হবে, এনজিওগ্রামের রিপোর্ট দেখে যদি মনে হয় এনজিওপ্লাস্টি করতে হবে তো এনজিওপ্লাস্টি করতে হবে। তো এবার সেটা সোমবার দিন হওয়ার কথা ছিল, তাই রবিবার দিন ওনাকে তাড়াতাড়ি ওষুধপত্র দিয়ে খাবার দাবার দিয়ে শুয়ে পড়তে বলে। পরের দিন ভোরবেলা সারাদিন ওনাকে না খেয়ে থাকতে হবে, এই কথা বলেই দেয় ওখান থেকে। তো রবিবার দিন আমি আর ভাই গেছিলাম রবিবার দিন বাবার সাথে দেখা করতে। তো এবার আমি একা যেতে পারি, সেটা এখন আর আগের মতন অসুবিধা হয় না। আমি যেহেতু এখন আর অতটা চোখের প্রবলেম হয় না বলে একা একা যেতে পারি। কিন্তু আমি গেলে পরে ওদের খুব হেডেক হয়ে যায়, আর একজনের বেশি কাউকে ঢুকতে দেয় না ভেতরে। তো খাওয়ার টাইমে তবু ঢুকতে দেয়, এমনি সময় ঢুকতে দেয় না, খুব কড়াকড়ি আরজিকর হসপিটালে। তো যাই হোক, এই জন্য আমি রোজ যেতে পারতাম না। রোজ যেতে পারতাম না বলা ভুল, রোজ যাইনি, আমি ওই একদিনই গেছি রবিবার দিন। তো আমি আর ভাই গিয়ে বাবার খাবার দিয়ে আসা, সব কিছু সিডি কিনে দিতে বলেছিল, আরও একটা কী কিনে দিতে, ওষুধ কিনে দিতে বলেছিল, সেগুলো সব কিনে বাবার ওখানে রেখে আসি। পরদিন সকালে ওরা পেশেন্ট নিয়ে যাবে এনজিওগ্রাম করাতে। তো সোমবার সকালে, তো সোমবার বিজয়েরও আবার একটা কলকাতাতে কাজ ছিল, ও ওখানে খানিকটা সময় থেকে বাবাকে একবারে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ও চলে যায় কাজে। ওখানে আমার বাবা, আমার কাকা, তারপরে 2 কাকা, ভাই, জ্যাঠা সবাই এরা ছিল। ওরা ভাইয়ের সাথে ছিল। তো ওইখানে প্রথমে এনজিওপ্লাস্টি হয়, এই এনজিওগ্রাম হয়। তারপর ওরা বলেই দেয় যে এরকম যে ডিসিশন নিতে পারবে তাকে এখানে দাঁড়াতে বলবেন, আর বাকি সবাই বাইরে দাঁড়াবেন। তো বলে দেয় যে ভাই যা ডিসিশন নেবে ভাইকেই নিতে হবে। তো তখন ভাইকে জিজ্ঞাসা করে যে এরকম স্টেন বসাতে হবে, স্টেনটা কি আমরা বসাবো কি না সেটা বাড়ির লোকই বলবে। তো বাড়ির লোককে ডিসিশন দিতে হবে। তো ভাই বলে দেয় যে হ্যাঁ বসালে কি হবে আর না বসালে কি হবে সেটা জেনে নেয়। তা তোমাদের বাড়িতে যাদের স্টেন বসানো পেশেন্ট আছে তোমরা জানো সে কি হয় না হয়। তো এইভাবে বাবার একটা স্টেন বসে যায়। একটাই ব্লক ছিল, সেই ব্লকটা খোলার জন্য স্টেন বসানো হয়। তো তারপরে আরও 72 ঘন্টা অবজারভেশনে রাখে, দেখে, ওষুধপত্র দেয়, দিয়ে সেই শনিবার দিন বাবাকে ছেড়ে দেয়। তো এইভাবে সুস্থ করে আমরা বাড়িতে নিয়ে আসি বাবাকে। তো আমরা খুবই চিন্তায় ছিলাম এবং এখনও আছি, এখনও যে চিন্তায় নেই তা নয়। কেননা জানো, আমাদের মতো বাঙাল মধ্যবিত্ত ঘরে আর যাইতেই কন্ট্রোল হোক না কেন, কস্ট কন্ট্রোল হলেও খাবার দাবারে কখনোই কন্ট্রোল হয় না। যতই প্রথম অবস্থায় একটু কন্ট্রোল হয়, তারপরে আর হয় না। তো সেটা আমার বাড়িতেও সেম জিনিস। তো এগুলো বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি, আর বলি না। হ্যাঁ, বাবাও হয়তো আমার ব্লগ দেখবে, দেখে হয়তো মনে কষ্ট পেতে পারে। কিন্তু কি জানো তো, কখনো কখনো না বাবা মারা বুঝতে চায় না যে তারা যখন ছেলেমেয়ের ভালোর জন্য শাসন করেছে, আমরাও কিন্তু তাদের ভালোর জন্যই এগুলো বলছি। আমাদের কিন্তু তাদের পেছনে পয়সা খরচা করাতে অসুবিধা নেই। তাদের ভোগান্তি, অশান্তি, তারা যে কষ্টটা, পেইনটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কষ্টটা আমাদের দেখতে ভালো লাগে না। আর একবার মা হারিয়েছি তো বাবাকে আর হারাতে চাই না। এই দুঃখ থেকেই বাবাকে বারবার করে বলি যে একটু কন্ট্রোলে চলাফেরা করো। কিছু কিছু জায়গায় করে, কিছু কিছু জায়গায় একদমই করে না। আমি একদম ওপেন সোশ্যাল মিডিয়াতে বললাম, হয়তো বাবা দুঃখ পেতে পারে বা রাগ করতে পারে, কিন্তু অ্যানালাইসিস করলে নিজেও বুঝতে পারবে যে আমি কিছু ভুল বলছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। অনেকক্ষণ আজকে একটু বেশি বড় হয়ে গেল, অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করলাম। জানি না তোমাদের ভালো লাগছে কি না আমার এই ধরনের ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও।